এটা একটি বিতর্কিত হরর ফিল্ম। মেস জারিস পরিচালিত এই মুভিটি জেনিফার হিলসের গল্প নিয়ে তৈরি। নিউ ইয়র্ক সিটির একজন তরুণ লেখক, যিনি কাজ করার জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হাউসটনিক নদীর কাছে কানেকটিকাটের কেন্টে একটি ঘর ভাড়া নেন। জেনিফার হিল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং স্বাধীনচেতা। ফিল্মটি শুরু হয় জেনিফার হিল কয়েক মাসের জন্য ভাড়া করা ঘরের চাবি নিতে এবং দিক নির্দেশনা পাওয়ার জন্য একটি দোকানে গাড়ি চালিয়ে যায়। এবং ওইখানে যাওয়ার পথে সে হারিয়ে যায়। একটি গ্যাস স্টেশনে আশ্রয় নেয়। স্টেশনে সে গ্রিস হেডের একটি গ্রুপের মুখোমুখি হয়। তার আগমনে গ্যাস স্টেশনের ম্যানেজার জনি স্টিলম্যান এবং তার দুই সহকারী স্ট্যানলি উডস এবং অ্যান্ডি সিরনস্কির দৃষ্টি আকর্ষণ হয় তার উপর। ঘটনাক্রমে দলের জনি মাথায় কিছু পানি ছিটিয়ে দেয় এবং তার গাড়ির হর্ন বোতামে আঘাত করতে থাকে, তাকে ভয় দেখায়। অন্য ছেলেরা তার ভয় পাওয়ার জন্য তাকে নিয়ে মজা করে। জেনিফার কেবিনের নুরি রাস্তা দিয়ে চলে যায়। কিছুদিন কেটে যায় এইভাবে এবং অদ্ভুত কিছু ঘটনা ঘটে তার সাথে। তিনি প্রায়শই শব্দ শুনতে শুরু করেন যা তাকে অস্বস্তিকর করে তোলে। তার প্রথম দর্শনার্থী ম্যাথিউ, যাকে কেবিনে পাঠানো হয় ভাঙ্গা টয়লেট ঠিক করতে। তার পুরস্কার হলো জেনিফার কাছ থেকে একটি চুম্বক। এমন লাজেক ম্যাথিউ কেবিনে বাইরে চলে যায়। তিনি হালকাভাবে অক্ষম। তিনি পরে দলের সাথে দেখা করেন এবং ছেলেরা জেনিফার সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। তাদের অভিনব শহরে মেয়েদের বিরুদ্ধে একটি জিনিস আছে যা তাদের জন্য খুব ভালো। যে সুন্দর মহিলার সাথে তার দেখা হয়েছিল সে সম্পর্কে তাদের কাছে সব বলে, দাবি করে যে সে তার সাথে ঘনিষ্ঠ হয়েছে। স্ট্যানলি এবং এডি তাদের নৌকায় কুটিরের কাছে ভ্রমণ শুরু করে, যাতে তাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। রাত নেমে এসে এবং জেনিফার বাড়ির চারপাশে শব্দ শুনতে শুরু করে। সে চেক করে, কিছু খুঁজে পায় না। কিন্তু পরের দিন জেনিফার ভয়ে উপলব্ধ হয় যখন গ্যাস স্টেশন থেকে গ্যাং ম্যাথিউ কেবিনে আসে। তারা তার সাথে কথা কাটাকাটি শুরু করে দেয় এবং তাকে বোতল এবং বন্দুকের ভয় দেখায়। সে কেবিন থেকে পালাতে সক্ষম হয় এবং জঙ্গলে চলে যায়। সে শেরিফ আলের সাথে ধাক্কা খায়, যে বৃদ্ধের কাছ থেকে সে কেবিন ভাড়া নিয়েছিল। শেরিফ আল তাকে বসতে থাকতে বলে যখন সে জেনিফারকে কেবিনে ফিরিয়ে আনে এবং অভিনয় করে যেন সে তাকে সাহায্য করতে যাচ্ছে। তিনি ওয়াইন এবং একটি জাইন খুঁজে পান এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এবং তাকে বলে একটি অনুপযুক্ত ফ্যান করাতে তার সাথে এই অবস্থা। কিছুক্ষণ পরে বকটা দলগুলো দরজা দিয়ে আসে এবং সে বুঝতে পারে তারা মারামারি করতে আসতেছে। তারা তাকে চেপে ধরে যাতে ম্যাথিউ তাকে হামলা করতে পারে। তার কাজ শেষ হওয়ার পর সে উঠে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায়। সে আবারও গ্যাংয়ের মুখোমুখি হয়। এই সময় তারা প্রত্যেকে তার উপর হামলা করে। শেরিফিও তার উপরে হামলা করে। সে আবার উঠে যায় এবং বন থেকে বাইরে একটি সেতুতে চলে যায়। শেরিফ যখন তাকে গুলি করতে থাকে এবং তখন জেনিফার নদীতে ঝাঁপ দেয়। দলটি তার দেহের সন্ধান শুরু করে কিন্তু তাকে খুঁজে পায় না। সৌভাগ্য হয়নি তার দেহের। এদের থেকে মুক্তি পেতে শুরু করে। জেনিফার ফিরে আসার আগে দীর্ঘ সময় কেটে যায়। তিনি এই সময় বনের মধ্যে কিভাবে বেঁচে আছেন এর কারণ তিনি পরে ব্যাখ্যা করেন। ব্যাগ এবং অন্যান্য জিনিস এবং বনের মধ্যে একটি রাউন্ড ডাউন কেবিনে অবস্থান করছেন। ফিরে এসে সেই গোষ্ঠীর সাথে গেম খেলতে শুরু করে, যারা সবাই মনে করে ম্যাথিউ এটি হারিয়েছে। যখন তারা জেনিফার চারপাশে এমন চিহ্নগুলো খুঁজে পেতে শুরু করে।
যা অপরাধের চিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছে। জেনিফার প্রথম শিকার হলো ম্যাথিউ। সে দলটির মধ্যে সবচেয়ে যে তার প্রতি ক্রাশ ছিল। একমাত্র সে ব্যক্তি তার কর্মের জন্য অনুশোচনা অনুভব করে। যখন সে অবশেষে একটি কেবিনের কাছে তার নিজেকে প্রকাশ করে, তাকে তার পাশে একটি সভায় বসতে আমন্ত্রণ জানায়, তখন সে কেঁদে এবং দুঃখিত অনুভব করে। কারণ সে কোমর আঁকড়ে ধরে তার পাশে শুয়ে যায়। সে কিছুক্ষণ পরে তার গলায় ফাঁস টান দেয়। তখন সে শ্বাস নেওয়ার জন্য লড়াই করে আর বলে সে তার জন্য দুঃখিত। তার মুখ কুঁচকে যায় এবং সে বলে এটি মোটে ভালো নয়। তারপর তাকে দড়ি দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। তার দ্বিতীয় এবং তৃতীয় শিকার হলো গ্রুপের দুই দালাল, স্ট্যানলি এবং মোটা একজন। ভাল্লুকের ফা দেয় তারা। এনলি যে বেসবল ব্যাট দিয়ে তাকে ছিটকে মারে। জেনিফার স্ট্যানলি চোখ খোলা রাখার জন্য মাছের হুক ব্যবহার করেন। যখন সে একটি মাছকে টানে হিমশিম খায়, তার মুখের উপর পরে ঢুকে দেয়। সবকিছুই ক্যামেরায় রেকর্ড হচ্ছে। একই ক্যামেরায় তিনি তার হামলার সবকিছু রেকর্ড করছেন। মাছের হুক কাকদের দৃষ্টি আকর্ষণ করে, যারা তার মুখে ঠোঁট মারতে শুরু করে। পরে তার চোখ ধরে। অ্যান্ডি একটি ট্যাবের উপর কয়েকটি বোর্ড শুয়ে আছেন, জাপানিতে বাসা। জেনিফার কিছু নিয়ে ছুঁড়ে ফেলে এবং একটি বোর্ড সরিয়ে দিয়ে তাকে শক্তি ব্যবহার করে বেস থেকে দূরে থাকতে বাধ্য করে। অবশেষে তার মুখ ট্যাবে আঘাত করে। প্রতিবার যখন তিনি নিজেকে টেনে তোলেন, তখনই আমরা দেখতে পাই তার মুখ ঘুরে থাকে এবং তার জিহ্বা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে গেছে। পরের দিন জেনিফার স্থানীয় গ্যাস স্টেশনে যায়, যেখানে সে আক্রমণ করে এবং জনি ছিটকে দেয় এবং তাকে তারা কেবিনে ফিরিয়ে আনে। সেখানে সে জনিকে তার কবজি দিয়ে কেবিনের ছাদে তুলে দেয়। তার সমস্ত কাপড় খুলে দেয়। প্লাস দিয়ে তার দাঁত একের পর এক টানে তুলতে শুরু করে। তারপর সে স্ক্লিভার টেনে বের করে এবং তার বিশেষ অঙ্গ কেটে দেয়। এবং এটি তার মুখের মধ্যে আটকে দেয়, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। জেনিফার জনির সাথে কাজ করার পর সে শরীফার পরিবারের সাথে দেখা করতে যায়। নিজের মেয়ের স্কুলে শিক্ষিকা হওয়ার বারণ করে তাদের সাথে ফোনে কথা বলে। জেনিফারকে খুঁজে বের করার জন্য শরীফের বাড়িতে দৌড়ে যায়। সেখানে সে তাকে আর খুঁজে পায় না। তিনি জানতে পারেন যে তিনি তার মেয়েকে নিয়ে খেলার মাঠে নিয়ে গেছেন। শরীফা তার মেয়ে পুলিশের গাড়ির পিছনের সিটে বসে জেনিফারকে খুঁজে পাওয়ার জন্য এদিক বেদিক ছুটতে থাকে। টায়ারের লোহার আঘাত শরীফার জেগে ওঠে। জেনিফার তার মেয়েকে কতটা সুন্দর দেখাচ্ছে সেই সম্পর্কে কথা বলে এবং কিছুক্ষণের জন্য তাকে আঘাত না করার জন্য আরও অনুরোধ করে। তার ভিতরে একটি রাইফেল ব্যারেল ঢেলে দেয়। তখন সে তাকে কল্পনা করতে বলে যে কেউ তার মেয়েকে আঘাত করছে, এটা কল্পনা করো যেভাবে তারা সবাই তাকে আঘাত করেছে। তখন সে সেই শেষ পর্যন্ত বলে সে একজন নির্দোষ মেয়ে। সে তার পাশে হাঁটু গেড়ে বলে আমি তাই ছিলাম। সাধারণত এই মুভিতে তার মেয়েকে একবারে দেখানো হয়। মনে করা হয় যে তাকে বাড়িতে ছেড়ে যেতে দেওয়া হয়েছে, শুধুমাত্র শিল্পীকে টোপ দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়।
তারপরে সে প্রকাশ করে যে সে যে স্টিকারের সাথে একটি স্ট্রিং সংযুক্ত করেছেন এবং অপর প্রান্তটি অচেতন ম্যাথিউ কবজি সারফেসে বেঁধেছে। তিনি সাহায্যের জন্য চিৎকার করে শেরিফের সাথে কেবিনের বাইরে চলে যান এবং তাকে অভিশাপ দিয়ে বাইরে চলে যান একই সময়ে। তারপর ম্যাথিউ জেগে ওঠে এবং ম্যাথিউকে শান্ত করার শেরিফের ব্যর্থতা সত্ত্বেও ম্যাথিউ চলে যায়। শটগান থেকে গুলি করে চালায় শেরিফ এবং ম্যাথিউকে উভয়কে হত্যা করে। চূড়ান্ত শটে শান্ত এবং স্থির জেনিফারকে তখন বসে থাকতে দেখা যায়। কেবিনের বাইরে একটি গাছের গুঁড়িতে বসে থাকে সে। যখন সেই শটটি শুনে এবং বুঝতে পারে যে সে সব শেষ হয়ে গেছে, তখন সে কান্না জড়িত কণ্ঠে ধীরে ধীরে হাসতে থাকে। জেনিফার তার প্রতিশোধ কার্য করার সময় চলচ্চিত্রটি ক্ষমতা এবং সহিংসতা এবং মন্দের প্রকৃতির থিমগুলো অনুসরণ করে। তার কর্মের মাধ্যমে তিনি শিকারীদের চ্যালেঞ্জ করেন এবং তার নিজের শরীর এবং ভাগ্যের উপর নির্ভর করেন। যাই হোক, প্রতিশোধের জন্য তার অনুসন্ধানে একটা মূল্য আসে, কারণ সে তার নিজের আত্মার অন্ধকার কোণগুলি মুখোমুখি হতে বাধ্য হয়। লিমেথির কাজটি জেনিফার এবং তার অবশিষ্ট অতিথি জনের মধ্যে একটি হিংসাত্মক এবং ক্যাথেটিক শোডাউনে শেষ হয়। ইচ্ছার একটি ক্লাইম্যাটিক্স যুদ্ধে তিনি তার উষ্ণতাপূর্ণ মাত্রার সাথে তার মুখোমুখি হন। তাকে তার কর্মের পরিণতি বিবেচনা করতে বাধ্য করেন। শেষ পর্যন্ত জেনিফার তার দানবদের পরিচিত করে এবং তার আত্মবোধ পুনরুদ্ধার করে বিজয়ী হয়ে ওঠে। এটি সহিংসতা, ভয়াবহতা এবং মানুষের আত্মার স্থিতিস্থাপকতার একটি দৃশ্যমান আকর্ষণীয় অন্বেষণ। যদিও এটি অনস্বীকার্য বা বিতর্কিত এবং মাঝে মাঝে দেখা কঠিন, এটি বেঁচে থাকার শক্তি এবং স্থিতিস্থাপকতার একটি শক্তিশালী প্রমাণ। নিপীড়নের নির্মম বাস্তবতার সাথে দর্শকদের মুখোমুখি হওয়ার মাধ্যমে চলচ্চিত্রটি এমন সংস্কৃতিতে আমাদের নিজেদের জটিলতা মোহিত হতে বাধ্য করে, যা প্রায়শই এই শিকারদের কষ্টকে তুচ্ছ এমন অপেক্ষা করে। তাছাড়া আমি বলতে পারি যে এটি একটি চ্যালেঞ্জিং, উত্তেজক ফিল্ম, যা তার প্রাথমিক মুক্তির 40 বছর ধরে বিতর্কিত এবং বিতর্কের জন্ম দিয়ে থাকে। যদিও সহিংসতার গ্রাফিক চিত্রাঙ্কন কিছু দর্শকদের জন্য কঠিন হতে পারে, একজন মহিলা শিকার থেকে বেঁচে যাওয়ার পর্যন্ত তার অদম্য চিত্রকে এটিকে সিনেমার একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ করে তোলে।